হ্যাঁ, এইখানে কে কার লোক এই বিষয়টা বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, সংহতি, তারপর আপনার হচ্ছে ভিপি নুরের দল, এদের কারোই কিন্তু নাগরিক অধিকার, কারোই কিন্তু এই প্রশ্নটা তোলাটা সঙ্গত ছিল না। প্রশ্ন হওয়া উচিত ছিল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কিনা। এর ফাঁকফোড়ে করে ফ্যাসিবাদের দোসর, দালাল, প্রত্যক্ষভাবে গুমখুনে জড়িত তারাও তো বহাল আছে। তাদের নিয়ে প্রশ্নটা জোরালো না হয়ে তারা কিন্তু বেঁচে যাচ্ছে। প্রশ্নটা করছে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলা একে অপরের দিকে আঙুল তোলা। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা বিএনপির আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া ছিল, সেটা যদি প্রশ্ন হয় বাংলাদেশের দুইটার মাত্রাগত পার্থক্য আছে। আমি বলছি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। স্বাধীনতার পরে তো এদের বাইরে অন্য কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়নি। এখন কোনো না কোনোভাবে বিএনপির সময় নিয়োগপ্রাপ্তদের বাইরে যদি আপনি দিতে চান, তাহলে কি জাতীয় পার্টির আমলের নিয়োগপ্রাপ্তদের বেছে নেবেন? তাহলে কি আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্তদের বেছে নেবেন? এই সব জায়গায় বাছাই করতে হলে সবই তো তরুণ, অভিজ্ঞতাহীন, শুধু সততা, স্পিরিট এটা দেখে নেওয়া হয়েছে, সেটা একদিক থেকে ভালো। কিন্তু অভিজ্ঞ প্রবীণ লোকও তো লাগবে, কিছু মাঝবয়সী লোক লাগবে। তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য সরকারি রাষ্ট্রীয় কাজে, কূটনৈতিক কাজে, নানান বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে। সেই লোকগুলো তো এনসিপির নিয়োগ দেওয়ার সুযোগ তো কোনো দিন হয় নাই, সরকার পরিচালনা করে নাই। সুতরাং তাদের নিয়োগ দেওয়া কাউকে এনে এখানে বসানোর সুযোগ নাই। তাহলে বিএনপির নিয়োগ দেওয়াটা অপরাধ গণ্য করলে তাহলে আপনার আওয়ামী লীগের নিয়োগ দেওয়াদের বেছে নিতে হবে, নাহলে জাতীয় পার্টি। সেটা কি সম্ভব? আপনি দেখবেন যে তাদের কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে কোনটা, সেটা নিয়ে তো সমালোচনা হচ্ছে, এবং আপনারাও করেছেন, বিএনপি করেছে, অন্য দল করেছে। আপনাদের এইটা নিয়ে কেন প্রশ্ন উঠছে? কারণ নাহিদ এবং আসিফের যে টিউনিং চমৎকার ছিল উপদেষ্টা থাকা অবস্থায়। মাহফুজের কখনো কখনো একটু সুর কেটে গেল, খারাপ ছিল না, মিলেমিশে। এবং সংবাদ মাধ্যমে এই আলোচনা বারবার এসছে, এনসিবির পক্ষ থেকে বক্তব্য আছে, উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য আছে, তারা উপদেষ্টা থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিতে পারেন। দুইজনকে নিয়ে আলোচনা ছিল, দুজনের মধ্যে একজন আসছেন। তার মানে এটা অস্বীকার করার উপায় নাই। মানুষ যারা রাজনীতি পর্যবেক্ষণ করে তারা বোঝে কি হচ্ছে। মূল কথাটা হচ্ছে এই যে খেলার ভেতরে খেলা, তার ভেতরে খেলা, এই খেলার লাভ কার? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন আমাদের এজেন্ডা উচিত ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশ এগুতে হবে। সেই নির্বাচনে জনগণ যাকে চায় সে যাতে আসতে পারে, সেই ক্ষেত্র তৈরি করা। ফ্যাসিবাদ আওয়ামী লীগের যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, 16 বছর ধরে সর্বশেষ গণহত্যা করেছে, টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচারের আওতায় আনা। আরও এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে অনেক সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। সেইখানে এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে এই যে কনফ্রন্টেশনে যাওয়া এবং একে অপরকে টার্গেট করে দাবি করা, এর পদত্যাগ এরা চায়, ওর পদত্যাগ ওরা চায়, এই পর্যায়ে গেল কেন সেটা অ্যানালাইসিস করতে হবে। আগেই আমি বলেছি, এবং আপনার এই প্রোগ্রাম রেকর্ড করা থাকলো, এর আগে যখন ওনারা যমুনার সামনে গিয়ে যমুনার কারো জন্য ভাগ্যে জোটে যমুনার ঠান্ডা জল, কারো ভাগ্যে সেই যমুনার জল, কারো সঙ্গে সেই যমুনার জল আবার লাঠি এবং টিয়ার গ্যাস হয়ে যায়। ওনারা উদাহরণ আনেন, বেগম খালেদা জিয়া আসার সময়ও জল ছিটিয়েছে। বেগম খালেদা জিয়া আসার সময় বা অন্যান্য জায়গায় সরকারকে চেস করে আন্দোলন হয় নাই, সেখানে সরকারকে বাধ্য করার, সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আন্দোলন হয় নাই। সরকারের কাছে আপনি বাধ্য করার আন্দোলন করবেন যখন দেখবেন যে সেখানে কি করা হচ্ছে। 13 সালে যখন শাহবাগে তথাকথিত যেই গণজাগরণ মঞ্চের নামে যারা সরকারের বিরিয়ানি খেয়ে, তাদের ভ্রাম্যমাণ টয়লেট ব্যবহার করে, সরকারের প্রোটেকশন নিয়ে সরকারকে বাধ্য করার আন্দোলন করে, সেটা যেমন প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের চোখ কান খোলা। ঠিক একইভাবে ওনাদের যমুনার সামনে গিয়ে 144 ধারা ভেঙে
তারপরে ঠান্ডা পানির শান্তির পরশ পায়, আর সেইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষক সমিতি, ছাত্ররা, যার মধ্যে এনসিপিও ছিল, যার মধ্যে ছাত্রদল শিবিরও ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, তাদের উপর যখন সেই জলটাই লাঠি এবং টিয়ার গ্যাস হয়ে যায়, মানুষের চোখকে অন্ধ, তারা বুঝে না যে কাদের দিকে পক্ষপাত। সেই পক্ষপাতিত্ব সরকারের তরফ থেকে কেন এনসিপির প্রতি আসে, কেন তাদের সহানুভূতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পায় না, এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ছাত্র দলের নেতা সাম্য হত্যাকাণ্ডের পরে সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে কেন কোনো সান্ত্বনা বাণী যায় না, কেন তাদের একজন প্রতিনিধি সাম্যর বাসায় গিয়ে তার অভিভাবকদের বা পরিবারের লোকদের সান্ত্বনা দিয়ে আসতে পারে না, এইসব প্রশ্ন তো উঠে। কেন গণঅভ্যুত্থানের শহীদের তালিকা উঠলে আবু সাঈদের সঙ্গে সেই একই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদলের আরেকজন নেতা ওয়াসিম চিটাগাংয়ে যখন শহীদ হয়, সেই ওয়াসিমের নামটা কেন বারবার অমিট হয়ে যায় এবং ভুল স্বীকার করতে হয় যে ভুলবশত হয়েছে, কেন মাথায় আসে না? এইখানেই এই সরকারের ভেতরের একটা অংশ তাদের পক্ষপাতিত্ব প্রকাশ হয়ে পড়ে, এবং সেই পক্ষপাতিত্বের কারণে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের সুযোগ নিয়ে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি, ফ্যাসিবাদের শক্তি, গণহত্যাকারী শক্তি, তারা এইটা নিয়ে খেলছে এবং সেই খেলার অংশীদার হয়ে পড়ছে এখন বিএনপি এবং এনসিপি। কেন এই সুযোগটা দিচ্ছি আমরা?